কি ব্যাপার, তোমরা দুজনে যে সকাল থেকে বসে আছো, তাহলে আজকে বাড়ির কাজগুলো কে করবে? তোমাদেরকে যে বললাম আমার 2 মেয়ে ওদের ছেলে মেয়েকে নিয়ে আজকে বাড়িতে আসবে, কিন্তু তোমাদের তো কোনো হেলদোল নেই। মা, আপনাকে তো আমি সকাল থেকেই বললাম যে আমার শরীরটা ভালো নেই, তাই আপনি আপনার ছোট বৌমাকে আজকে সব কাজ করতে বলুন। আমি আজকে কিছু করতে পারবো না। মা, আপনি নিজেই বলুন, যদি দিদি আজকে কোনো কাজ না করে তাহলে আমি একা হাতে কিভাবে সব কাজ করব? আর আপনি তো জানেন আমি সেরকম একটা ভালো রান্না বান্নাও করতে পারি না। তারপর যদি ভুলভাল রান্না বান্না করি তখন আপনাদের খেতে ভালো লাগবে না, আর আপনার মেয়ের মুখে যা স্বাদ তখন আমাকে সবাই মিলে কথা শোনাবে। 2 বৌমা এরকম বললে শাশুড়ি মা খুবই বিপদে পড়ে। ঠিক আছে, তাহলে বড় বৌমা তুমি আজকে রান্না বান্না করো, আর ছোট বৌমা তুমি জামা কাপড়গুলো ধুয়ে দাও, কারণ তুমি যখন রান্না বান্না করতেই পারো না তাহলে বেকার তোমাকে দিয়ে আমি রান্না বান্না করাবো না। শাশুড়ি মায়ের কথা শুনে বড় বৌমা ভীষণ রেগে যায়। অন্যদিকে ছোট বৌমা মনে মনে খুবই খুশি হয়, কারণ ছোট বৌমা ভালো করেই জানে তার শ্বশুর বাড়ির পরিবার প্রত্যেকদিন ভালো ভালো খাবার খেতে খুবই পছন্দ করে, আর প্রত্যেকদিন বিভিন্ন রকমের খাবার রান্না করতে 2 বৌমার কারোরই ভালো লাগে না। কিন্তু আজকে ছোট বৌমা বুদ্ধি করে রান্না করার হাত থেকে বেঁচে যায়। যাক বাবা, আমাকে আর রান্নাঘরে গিয়ে কোনো ঝামেলা নিতে হবে না, কারণ এখনই শাশুড়ি মা বলবে মটন কষা রান্না করো, ফ্রাইড রাইস রান্না করো, মিষ্টি বানাও। তার থেকে ভালো আমি 1 গামলা কাপড় ধুয়ে দেব, আর দিদি সারাদিন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে। এই ভেবে চৈতালি মনে মনে খুবই খুশি হয়, কিন্তু তখনই তার আশায় জল পড়ে, কারণ শাশুড়ি মা মোটেই বড় বৌমাকে ভালো ভালো রান্না বান্না করতে বলে না, কারণ আজকে তার 2 মেয়ের এবং ননদের ছেলে মেয়ের শরীর ভালো নেই। তাই বন্দনা দেবী বলে, বড় বৌমা তুমি আজকে রান্নাঘরে গিয়ে কিন্তু সামান্য ডাল আর ভাত রান্না করে ফেলো, আর অন্যান্য কিছুই রান্না করতে হবে না, কারণ আমার মেয়েরা আজকে শুধুমাত্র ডাল ভাত খেতে চেয়েছে। আর ছোট বৌমা, তোমার 1 গামলা জামা কাপড় ধোয়া হয়ে গেলে ওগুলো ছাদে মেলে দিয়ে আসবে, আর তারপর আমি তোমাকে আরো জামা কাপড় দেব, কারণ আরো অনেক জামা কাপড় আছে সেগুলো গামলাতে রাখা হয়নি। ঠিক হয়েছে, আমাকে ফাঁসানোর চেষ্টা, মানে আমি বলতে চাইছি চৈতালি তোমার জামা কাপড় কাচতে কোনো কষ্ট হবে না তো? দেখো জামা কাপড়গুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করো। আর মা, আমি রান্নাঘরে গিয়ে আপনাদের জন্য ডাল ভাত রান্না করে দিচ্ছি। বড় জায়ের এরকম টোন টিটকারি চৈতালির মোটেই সহ্য হয় না। এটা আবার কি রকম বিচার হলো মা? আমি সারাদিন অনেক অনেক জামা কাপড় ধুয়ে পরিষ্কার করব, আর আপনার বড় বৌমা সামান্য ডাল ভাত রান্না করে ছুটি পেয়ে যাবে? এটা তো হতে পারে না। তুমি কি সব আজে বাজে কথা বলছো? তুমি তো নিজেই বললে যে তুমি নাকি রান্না বান্না করতে পারো না, তাই আমি বড় বৌমাকে রান্না করতে বললাম, আর এখন আবার তুমি উল্টো কথা বলছো। আমি আর তোমাদের সঙ্গে কোনো কথা বাড়াতে চাইছি না। এই বলে বন্দনা দেবী সেখান থেকে চলে যায়, আর শম্পা একেবারে আনন্দ করতে করতে রান্নাঘরে চলে যায়, আর সে প্রেসার কুকারে 10 থেকে 15 মিনিটের মধ্যেই ডাল ভাত রান্না করে ফেলে। অন্যদিকে চৈতালি চোখের জল ফেলতে ফেলতে সারা বাড়ি জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে, আর এভাবেই অনেক অনেক জামা কাপড় কাচতে গিয়ে প্রায় সারাটা বেলা কেটে যায়। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই দীপালি তার 2 ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে এসে উপস্থিত হয়, আর এমন সময় বড় বৌমা সবাইকে খাবার দাবার পরিবেশন করে, আর ছোট বৌমা জামা কাপড় কেচে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। যা দেখে দীপালি বলে, বড় বৌদি আমার ছেলে মেয়েকে কিন্তু বেশি ডাল ভাত দিও না, কারণ ওরা আজকে বেশি খাবার খেতে পারবে না। না না, আমি বেশি ডাল ভাত দেব না। এই বলে শম্পা সবাইকে খাবার পরিবেশন করে, আর এমন সময় শম্পার মাথায় একটা বদমাইশি বুদ্ধি খেলে ওঠে। সে যখন সবার পাতে ডাল এবং ভাত পরিবেশন করে তখনই সে ইচ্ছা করে তার ননদ এবং তার 2 ছেলে মেয়ের গায়ে অল্প অল্প করে ডাল ফেলে দেয়, কারণ তার একটাই উদ্দেশ্য ছোট জাকে জ্বালাতন করা। আর আজকে যেহেতু ছোট বৌমার জামা কাপড় কাচার দায়িত্ব, তাই শম্পা আজকে তাকে ইচ্ছাকৃতভাবে বিরক্ত করার চেষ্টা করে। এ কি বড় বৌদি, একটু দেখে কাজ করবে তো? দেখলে তো তুমি আমার আর আমার ছেলে মেয়ে জামাই ডাল ফেলে জামা কাপড়গুলো নষ্ট করে দিলে, এবার এগুলোকে পরিষ্কার করবে বলো তো? আরে তুমি চিন্তা করো না, তোমার ছোট বৌদি সব পরিষ্কার করে দেবে, কারণ এতক্ষণে বাথরুমে বসে বসে জামা কাপড়ই তো পরিষ্কার করছিল। তোমাদের জামা কাপড়ও সুন্দর করে ধুয়ে দেবে, আর তারপর দেখবে তোমাদের জামাতে কোনো ডালের দাগ থাকবে না। শম্পা এই কথা বলা মাত্রই চৈতালি ভীষণ রেগে যায়, কারণ সে সবে মাত্র হাত ধুয়ে এসে খেতে বসে, আর তাকে আবার এখনই ননদ এবং ননদের ছেলে মেয়ের জামা কাপড় পরিষ্কার করতে যেতে হবে। আমাকে দিয়ে বেশি বেশি খাটিয়ে নেওয়ার ধান্দা করা? ঠিক আছে, দেখাচ্ছি মজা। আমাকে জ্বালাতন করছে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না।
এমন সময় দীপালি এবং তার ছেলে মেয়ে যখন চৈতালিকে নিজেদের জামা কাপড় পরিষ্কার করতে দেয়, তখন চৈতালিও মনে মনে একটা বদমাইশি পরিকল্পনা করে ফেলে। আমি তাড়াতাড়ি করে জামা কাপড় ধুয়ে মেলে দিই, কারণ কিছুক্ষণ পর আমি আমার বান্ধবীদের সঙ্গে গরম গরম বিরিয়ানি খেতে যাব। উফ, আজকে খুব মাটন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আর তার সাথে গরম গরম চিকেন চাপ আর ফিরনি, জিভে একেবারে জল চলে আসছে। চৈতালি এই কথা বলা মাত্রই দীপালি এবং তার ছেলে মেয়ের ভীষণ পরিমাণে মাটন বিরিয়ানি এবং চিকেন চাপ খেতে ইচ্ছা করে, কারণ বিরিয়ানির নাম শুনলে তারা সমস্ত রকমের শারীরিক অসুস্থতার কথা ভুলে যায় আর কিছুতেই নিজেদেরকে ঠিক রাখতে পারে না। বাবা, ছোট বৌদি, তুমি একা একা মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ফিরনি এত কিছু খাবে? তোমার আমাদের জন্য কষ্ট হবে না? তোমার কথা শুনে আমাদেরও কিন্তু এখন এগুলো খেতে ইচ্ছে করছে। আরে না না, তোমাদের কথা কেন মনে পড়বে না? কিন্তু আমি তো আমার বান্ধবীদের সঙ্গে খেতে যাব, আর তোমাদেরও যদি এই সমস্ত খাবার খেতে ইচ্ছে হয় তাহলে তোমরা দিদিকে বলো, দিদি তোমাদেরকে রান্না বান্না করে খাওয়াবে, কারণ আজকে তো দিদি সব রান্না বান্না করছে। চৈতালি এই কথা বলা মাত্র শম্পা ভীষণই ভয় পেয়ে যায়, আর সে তখনই তার ছোট জায়ের বুদ্ধি ধরে ফেলে। এমন সময় দীপালি এবং তার ছেলে মেয়ে যখন মাটন বিরিয়ানি, চিকেন চাপ খাওয়ার জন্য জোর করতে শুরু করে, তখন শম্পা কিছুতেই না করতে পারে না, কারণ শাশুড়ি মা আজকে তাকে রান্না বান্নার দায়িত্ব দিয়েছে। তাই এমন সময় শম্পার রাগে গজগজ করতে করতে রান্নাঘরে চলে যায়। এই নাকি বললো সবার শরীর খারাপ, আবার এখন পেটুকের মতো বিরিয়ানি খাবে, চিকেন চাপ খাবে, আমাকে এখন বেশি বেশি রান্না করতে হবে। সব হয়েছে ওই বদমাইশ চৈতালির জন্য। ওকে আজকে বেশি বেশি জামা কাপড় ধুতে হয়েছে বলে আমার থেকে বদলা নিয়ে নিল। এই বলে শম্পা মাটন বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করতে শুরু করে দেয়। আর ঠিক তখনই সেখানে চৈতালি আসে, কারণ ইতিমধ্যে সে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে ফেলে। তুমি ঠিকই বলেছো দিদি, তুমি যেমন ইচ্ছা করে আমাদের ননদ আর ওর ছেলে মেয়ের গায়ে ডাল ফেলেছো যাতে আমাকে জামা কাপড় ধুতে হয়, ঠিক সেরকম ভাবেই তোমাকে আমি রান্নাঘরে ফাঁসিয়ে দিলাম। তুমি যদি আমাকে ইট মারো তাহলে তোমাকে তো পাটকেল খেতেই হবে। কিন্তু হ্যাঁ, একটা কথা জানো, পাপ বাপ কেউ ছাড়ে না, এর প্রতিদান তুমি ঠিক পাবে। আর সব ফালতু মিথ্যা কথা বলা যে তুমি তোমার বান্ধবীদের সঙ্গে খাবার খেতে যাবে, আমি কিন্তু সবই বুঝতে পারি। চৈতালি শম্পার কোনো কথাই পাত্তা দেয় না। আরে ঠিক আছে ঠিক আছে, শাশুড়ি মা বলেছে যে বিরিয়ানি, মাটন চাপ আর ফিরনি আলাদা আলাদা হাঁড়ি কড়াইতে রান্না করতে, তুমি আবার ফাঁকিবাজি মেরে এক কড়াইতে সবকিছু রান্না করে বসো না, কেমন? এই বলে চৈতালি রান্নাঘর থেকে বেরিয়ে যায়। আর শম্পাকে অনেকক্ষণ ধরে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, আর রান্না বান্না শেষে তাকে বেসিন ভর্তি বাসনও পরিষ্কার করতে হয়। কিন্তু চৈতালি সেদিন তার বান্ধবীদের সঙ্গে খেতে যায় না, তাই রাত্রিবেলা সবাই এক জায়গায় বসে খাবার খায়। এভাবে সারাদিন দুই বৌমা রান্না করে আর জামা কাপড় ধুয়ে ক্লান্ত হয়ে পড়ে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন এভাবে এখন বড় বৌমাকে বেশি বেশি রান্না বান্না করতে হয়। আর এখন যেহেতু বাড়িতে লোক সংখ্যা বেশি, তাই ছোট বৌমাকেও অনেক অনেক জামা কাপড় পরিষ্কার করতে হয়। আর একদিন যখন বড় বউ এবং ছোট বউ নিজেদের মতো কাজ করে, তখন এরকম ভাবে রান্না করতে করতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর তারপর এতগুলো বাসন পরিষ্কার করা তো আছেই। কবে যে বদমাইশ ননদ নিজে শ্বশুর বাড়িতে ফিরে যাবে আমার আর ভালো লাগছে না। সারাদিন বাড়িতে পড়ে থাকে, একটা কাজও তো করে না। অন্যদিকে চৈতালি যখন বাথরুমে বসে জামা কাপড় কাচে, তখন এরা কি রকম নির্লজ্জ বাবারে বাবা, আমি জামা কাপড় পরিষ্কার করছি বলে আমাকে মনে হয় ধোপানি ভেবে নিয়েছে, না হলে নিজেদের নোংরা জামা কাপড় কেউ আমাকে দিয়ে ধোয়ায়? ননদটাই বাড়ি থেকে বিদায় নিতে পারলে বাঁচি, ওটাই হলো আসল বদমাইশ। এভাবে দুই বৌমা কাজ করতে করতে অতিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু তাতে তাদের শাশুড়ি মা কিংবা ননদের কিছু যায় আসে না। আর যেহেতু প্রত্যেকদিন বাড়িতে দুই বৌমার মধ্যে ঝগড়া হয়, সেই সুযোগে বাড়ির লোকেরা তাদেরকে দিয়ে বেশি বেশি কাজ করিয়ে নেয়। আর একদিন যখন চৈতালি জামা কাপড় পরিষ্কার করতে যায়, এমন সময় হঠাৎ করে তার ফোনে একটা কল আসে, আর চৈতালি ফোনে কথা বলতে চলে যায়। এ কি, আমি তো 5 মিনিটের জন্য ফোনে কথা বলতে গেলাম, আমি তো কিছুক্ষণ আগেই জামা কাপড়গুলো সার্ফ দিয়ে একেবারে পরিষ্কার করে গেছি, কিন্তু জামা কাপড়গুলো এখন এরকম নীল হয়ে গেল কি করে? এই জামা কাপড়ের মধ্যে কে নীল রং দিয়ে গেল? এমন অবস্থায় চৈতালি ভীষণই রেগে যায়, কারণ তাকে ধোয়া জামা কাপড় আবার ধুয়ে পরিষ্কার করতে হয়। অন্যদিকে শম্পা রান্না করতে করতে গ্যাস ওভেনের ফ্লেম কমিয়ে দিয়ে নিজের ঘরে যায়। আর সে যখন আবার নিজের ঘর থেকে রান্নাঘরে আসে, তখন সে দেখে যে গ্যাসের আগুন একেবারে দাউ দাউ করে জ্বলছে, আর তার মাংস কষা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি রান্নাঘরের মশলাপাতি আনাজ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর রান্নাঘরের এমন অবস্থা দেখে শম্পার ভীষণ পরিমাণে রাগ হয়।
ইস, রান্নাঘরের কি অবস্থা হয়েছে! আমি তো একটু আগে মাংসটা সুন্দর করে কষালাম, আর এই কিছুক্ষণের মধ্যে গ্যাসের আগুনটা কে বাড়িয়ে দিয়ে গেছে যে আমার মাংস একেবারে পুড়ে ছাই হয়ে গেল। আমার মনে হচ্ছে আমার ছোট যা আমার রান্না খারাপ করার জন্য এরকম করেছে। আজকে ওর একদিন কি আমার একদিন। এই বলে শম্পা চৈতালির সঙ্গে ঝগড়া করতে চলে যায়, আর চৈতালিও তার বড় জায়ের সঙ্গে ঝগড়া করার জন্য একেবারে মুখিয়ে থাকে। একদম তুমি আমার নামে দোষ দেবে না, কারণ তুমি সব জামা কাপড়ে নীল রং মিশিয়ে দিয়েছো যাতে আমাকে আবার নতুন করে জামা কাপড় পরিষ্কার করতে হয়। কিন্তু সেই জামা কাপড় থেকে নীল রং কিছুতেই উঠছে না। আর হ্যাঁ, তোমার সাথে যা হয়েছে বেশ হয়েছে। চুপ কর, তোর সাথে যা হয়েছে বেশ হয়েছে। আর তুই রান্নাঘরের এমন খারাপ অবস্থা করে এসেছিস, আমাকে এখন পুরো রান্নাঘর ধুয়ে পরিষ্কার করতে হবে। তার সাথে তুই মাংসও পুড়িয়ে নষ্ট করে ফেলেছিস। আজকে আমি শাশুড়ি মায়ের কাছে তোর নামে নালিশ করবই। এভাবে দুই বৌমা ঝগড়া করতে করতে যখন শাশুড়ি মায়ের কাছে যায়, তখন তারা তাদের শাশুড়ি মা এবং ননদের কথা শুনে একেবারে অবাক হয়ে যায়। আরে মা, আমি তো ইচ্ছা করে আমার ছেলে মেয়েকে বলেছি বড় বৌদির রান্নাঘর নোংরা করে দিতে আর গ্যাসের আগুনটা বাড়িয়ে দিতে। অন্যদিকে ছোট বৌদির জামা কাপড়ে নীল রং মিশিয়ে দিতেও বলেছি। একদম ঠিক করেছিস, দুজনেই কাজ চোর, একটা কাজও ঠিক করে করতে চায় না। ওদেরকে দিয়ে এমন খাটাবো আর ওদের মধ্যে এমন ঝগড়া বাঁধিয়ে দেব যাতে আর কাজ চুরি করতে না পারি। এমন সময় শাশুড়ি মা এবং ননদের কথা শুনি দুই বৌমা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমরা আপনাদের সব কথা শুনে ফেলেছি, আমরা মানছি যে আমরা কাজ করতে ভয় পাই, কিন্তু তাই বলে তোমরা আমাদের সঙ্গে এরকম শয়তানি করবে? এই যে দীপালি, অনেক হয়েছে। এবার তুমি যতদিন এই বাড়িতে থাকবে নিজে রান্না বান্না করবে আর নিজের জামা কাপড় নিজেই ধোবে। আমরা আর কিছু করতে পারবো না। দুই বৌমা এই কথা বললে শাশুড়ি মা এবং ননদ ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, কারণ তারা সত্যিই অন্যায় করে বসেছে। তাই লজ্জায় তারা কোনো রকম কথা বলতে পারে না। তবে এরকম ঘটনার ফলে বড় বৌমা এবং ছোট বৌমার মধ্যে ভালো রকম বন্ধুত্ব হয়ে যায়, আর তারা দুজনে এখন মিলেমিশে রান্না বান্না করে এবং জামা কাপড় কাচে। মিনা তার বাবা ও মায়ের সঙ্গে হরিশ্চন্দ্রপুর নামক জায়গায় বাস করত। মিনাকে তার বাবা মা দুজনেই খুবই ভালোবাসত। মিনা ভাতিন্ডা আন্নাকালী স্মৃতি মন্দির গার্লস স্কুলের ক্লাস 6 এর ছাত্রী ছিল। সে পড়াশোনায় খুবই ভালো ছিল। সে ক্লাসে সবসময় প্রথম স্থান অধিকার করত। পড়াশোনায় খুবই ভালো হওয়ায় এবং সে খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হওয়ায় তাদের স্কুলের সমস্ত টিচারই তাকে খুবই ভালোবাসত। বিশেষ করে তাদের ক্লাস টিচার অনামিকা ম্যাডাম মিনাকে খুবই ভালোবাসত। মিনার দিকে অনামিকা ম্যাডাম বিশেষ নজর রাখতেন। এমনই একদিন টিফিনের সময় অনামিকা ম্যাডাম মিনাকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখেন। তার হাতে একটা টিফিন বক্স ছিল। মিনা, কি হয়েছে তোমার? তুমি এভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? টিফিন বেলায় তোমার বন্ধুরা সবাই টিফিন খাচ্ছে আর তুমি এভাবে টিফিন বক্সটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? টিফিনটা খেয়ে নাও। টিফিন খাবো কি করে? আমার টিফিন বক্স তো ফাঁকা। আমার মা আমাকে আজকে টিফিনে লুচি তরকারি দিয়েছিল। আমি টিফিনটা খাবো বলে বের করেছিলাম, আর আমাদের ক্লাসের কয়েকজন তখন দৌড়াদৌড়ি করে খেলা করছিল। ওরা হঠাৎ করে এসে আমাকে ধাক্কা মারে আর আমার লুচি তরকারি পড়ে গিয়ে সব নষ্ট হয়ে গেছে। এবার আমি কি খাবো? আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, এই ব্যাপার। তুমি কাঁদছো কেন? তুমি তো বাইরের কোনো খাবার কিনে খেয়ে নিতে পারো। না, আমার কাছে তো টাকা নেই। বাইরের খাবার খেলে আমার পেট ব্যথা করে, সেই জন্য বাবা মা আমাকে টাকা দেয় না। আচ্ছা, তুমি এভাবে কেঁদো না মিনা। এসো, আজকে তুমি আর আমি দুজনে মিলে একসঙ্গে টিফিন করব। চলো, আমার সঙ্গে চলো। অনামিকা ম্যাডামের কথা শুনে মিনা খুবই খুশি হয়। সে ম্যাডামের সঙ্গে টিফিন খেতে চলে যায়। অনামিকা ম্যাডাম তার ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করেন। এই নাও, ম্যাগি খাও। দেখো, আমি আজকে ম্যাগি বানিয়ে এনেছি। খেয়ে দেখো, তোমার খুব ভালো লাগবে। ম্যাডাম, আপনি ম্যাগি খান? ম্যাগি তো বাচ্চাদের খাবার। আপনি এত বড় হয়ে বাচ্চাদের খাবার খান কেন? না না, ম্যাগি শুধু বাচ্চারাই খায় এরকম কোনো ব্যাপার নেই। ম্যাগি বড়রাও খেতে পারে। এটা তো নুডলস। আমার তো ম্যাগি খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি বেশিরভাগ সময় টিফিনে ম্যাগি নিয়ে আসি। নাও, তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও, না হলে আবার ঘন্টা পড়ে যাবে। ম্যাডামের কথা শুনে মিনা ম্যাগি খাওয়া শুরু করে। অনামিকা ম্যাডামের তৈরি করা ম্যাগি মিনার খুবই পছন্দ হয়েছিল। ম্যাডাম, আপনি তো খুব ভালো ম্যাগি বানাতে পারেন। আমার মা আমাকে মাঝে মধ্যে ম্যাগি করে দেয়, কিন্তু এত ভালো টেস্ট হয় না।
আপনি আমার জন্য প্রত্যেকদিন ম্যাগি করে আনবেন তো? আমি প্রত্যেকদিন ম্যাগি খাবো। আচ্ছা তাই? আমার হাতের তৈরি ম্যাগি তোমার ভালো লেগেছে? আমার ছেলেও আমার হাতের ম্যাগি খেতে ভালোবাসে। ঠিক আছে, তাহলে কাল থেকে তুমি আর আমি একসঙ্গে ম্যাগি খাবো। ঘন্টা পড়ে গেছে, এবার ক্লাসে যাও আর মন দিয়ে পড়াশোনা করো, কেমন? অনামিকা ম্যাডামের কথা শুনে মিনা ক্লাসে চলে যায়। ম্যাডামের কাছ থেকে ম্যাগি খেতে পারায় মিনা খুবই খুশি ছিল। সে তার বন্ধুদেরকে গর্ব করে বলতে থাকে, এই জানিস, অনামিকা ম্যাডাম আমাকে খুব ভালোবাসেন। আজকে আমি ম্যাডামের সঙ্গে একসঙ্গে বসে টিফিন খেলাম। ম্যাডাম ম্যাগি বানিয়ে এনেছিলেন, আমি আর ম্যাডাম একসঙ্গে ম্যাগি খেয়েছি। মিনার কথা শুনে তার বন্ধুরা সকলে অবাক হয়ে যায়। তারা মনে মনে মিনার উপর হিংসা করতে থাকে। পরের দিন টিফিনের সময় মিনা আবার ম্যাডামের কাছে ম্যাগি খাওয়ার জন্য চলে যায়। মিনা অনামিকা ম্যাডামের ফেভারিট স্টুডেন্ট ছিল, তাই মিনাকে তিনি তার মেয়ের মতোই ভালোবাসতেন। তারা একসঙ্গে বসে আবার ম্যাগি খায়। এরকম ভাবে পরপর বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন টিফিন বেলা মিনা যখন অনামিকা ম্যাডামের সঙ্গে ম্যাগি খাচ্ছিল, তখন মিনার কয়েকটা বন্ধু সেখানে আসে। ম্যাডাম, আপনি কিন্তু এটা ঠিক করছেন না। আপনি রোজ রোজ মিনাকে ম্যাগি খাওয়ান। মিনা ক্লাসে ফার্স্ট হয় বলে আপনি একে ম্যাগি খাওয়াচ্ছেন। আমি আর পিয়ালিও তো ক্লাসে সেকেন্ড থার্ড হই। আপনি আমাদেরকে ম্যাগি খাওয়ান না কেন? আজ থেকে আমাদেরকেও ম্যাগি খাওয়াতে হবে। এ কি, আমি এত ম্যাগি কোথায় পাবো? ক্লাসের সবাইকে ম্যাগি খাওয়ানো সম্ভব নয় আমার পক্ষে। আমি কাল থেকে আর কাউকেই ম্যাগি খাওয়াবো না। এবার ঠিক আছে, যাও সবাই ক্লাসে যাও। ম্যাডামের কথা শুনে সবাই এক এক করে সেখান থেকে চলে যায়, কিন্তু মিনা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ম্যাডাম, আপনি তাহলে সত্যি সত্যি আমাকে আর ম্যাগি খাওয়াবেন না? তুমি দেখলে তো তোমার বন্ধুরা কেমন রাগ করছে। ওদের রাগ করাটা স্বাভাবিক, ওরাও তো আমার স্টুডেন্ট হয়, তাই না? আমি তোমাকে রোজ রোজ আর ম্যাগি খাওয়াতে পারবো না, তবে হ্যাঁ, মাঝে মধ্যে খাওয়াতে পারি। আর তুমি চিন্তা করো না, আমাদের স্কুলের সামনে একটা ক্যান্টিন আছে। ওই ক্যান্টিনের দাদাটা ভালো ম্যাগি বানায়। আমি ক্যান্টিনে বলে দেব, তুমি প্রত্যেকদিন বাড়ি থেকে 10 টাকা করে নিয়ে আসবে, আর ওই ক্যান্টিন থেকে ম্যাগি কিনে খেয়ে নেবে। ম্যাডামের কথা শুনে মিনা খুবই খুশি হয়। সে আনন্দে লাফিয়ে ওঠে। পরের দিন মিনা 10 টাকা নিয়ে ক্যান্টিনে চলে যায়। সে ম্যাগিটা নিয়ে কাঁদতে কাঁদতে ম্যাডামের কাছে আসে এবং ম্যাডামকে ক্যান্টিনে ডেকে নিয়ে যায়। দেখুন না ম্যাডাম, আমাকে কত অল্প ম্যাগি দিয়েছে। আমি 10 টাকা দিয়েছি আর এইটুকু ম্যাগি দিল। এত অল্প ম্যাগি খেলে কি পেট ভরে বলুন তো? এই যে দাদা, এই বাচ্চাটাকে একটু বেশি করে ম্যাগি দেবেন, কেমন? এই আপনার রেগুলার কাস্টমার, আপনার কাছ থেকে রোজ ম্যাগি খাবে। দিন দিন একে আর একটু বেশি করে ম্যাগি দিন। বাবারে বাবা, 10 টাকা দিয়ে যেন মাথা কিনে ফেলেছে। নিজেরা তো কাজকর্মের নামে খোঁজ নেই, বাচ্চাদের তো পড়াশোনা করার নামে 8 নম্বর। বসে বসে মাইনে পাচ্ছে, কিভাবে বুঝবে ইনকাম করতে কত কষ্ট হয়? ম্যাডামের কথা শুনে ক্যান্টিন থেকে মিনাকে আর একটু বেশি ম্যাগি দেওয়া হয়। মিনা খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে মিনা বড় হয়ে ওঠে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর সে অন্য কলেজে ভর্তি হয়। তারপর থেকে অনামিকা ম্যাডামের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কলেজ কমপ্লিট হওয়ার পর মিনার বাবা মা তার জন্য দেখাশোনা শুরু করে। বাবা, আমি এখন বিয়ে করব না। আমি পড়াশোনায় এত ভালো, এত কষ্ট করে আমি ভালো রেজাল্ট করি, আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যদি আমি বিয়ে করে ফেলি, তাহলে এত ভালো করে পড়াশোনা করে আমার লাভটা কি হলো? আমি চাকরি করতে চাই, আর চাকরি পাওয়ার জন্য জানো তো কিভাবে প্রিপারেশন নেওয়া দরকার। আমি কিছুতেই এখন বিয়ে করব না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই কেন রাগ করছিস? একটা অনেক ভালো পরিবার থেকে তোর জন্য সম্বন্ধ এসেছে। আমি তাদেরকে কালকে আসতে বলে দিয়েছি। হঠাৎ করে আমি তো আর ওদেরকে বারণ করতেও পারবো না। ওরা আসছে, আসুক না। তুই আমার মান সম্মানের কথা ভেবে ওদের সামনে বসিস, কেমন? তারপর বিয়ে করবি কি করবি না সেটা তুই চিন্তা করবি, আমরা তোকে জোর করব না। মিনা তার বাবা মায়ের কথা শুনে রাজি হয়ে যায়। পরের দিন মিনাকে দেখতে আসার কথা ছিল। মিনা সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায়। তাকে রান্নাঘরে দেখে তার মা বলে, কি রে, সকাল সকাল রান্নাঘরে এসে কি করছিস তুই? আজকে বাড়িতে কিন্তু অনেক কাজ, আমাকে একদম বিরক্ত করবি না বলে দিলাম। আমি রান্নাঘরে একটা কারণেই আসি, তুমি সেটা ভালো করেই জানো। আমি ম্যাগি বানাতে এসেছি। ম্যাগি বানানো ছেড়ে এবার অন্য খাবার রান্না করা শেখ, না হলে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি মাকে ম্যাগি খাওয়াবি নাকি? ম্যাগি বানিয়ে শাশুড়ি মাকে দিবি, দেখবি কেমন ছাটার বাড়ি খাস। হ্যাঁ, আমি ম্যাগি খাই, আর আমার শাশুড়ি মাকেও আমি ম্যাগি খাওয়াবো।
তুমি কিন্তু ভালো আইডিয়া দিয়েছো মা। বিকেলবেলা মিনা তৈরি হয়ে ছেলেপক্ষের সামনে চলে আসে। ছেলের মাকে দেখে মিনা খুবই খুশি হয়। আসলে নিখিলের মা আর কেউ নয়, অনামিকা ম্যাডামের ছেলে ছিল। মিনাকে দেখে অনামিকা ম্যাডামও ভীষণ পরিমাণে খুশি হন। ম্যাডাম, আপনি আপনি আমাকে দেখতে এসেছেন? ও মাই গড, আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হবে? বাবা, আমি এই বিয়েতে রাজি। আমার এই বিয়ে করতে কোনো অসুবিধা নেই। আর আমারও এই বিয়েতে কোনো অসুবিধা নেই। মিনার মতো এত ট্যালেন্টেড একটা মেয়ে আমার বাড়ির বৌমা হবে, এটা তো আমার সৌভাগ্য। আমি মিনাকে একটা চাকরির ব্যবস্থা করে দেব। 2 শাশুড়ি বৌমা একসঙ্গে চাকরি করব। 2 পরিবারের সহমতে মিনার সঙ্গে নিখিলের বিয়ে ঠিক হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই মিনা ও নিখিলের বিয়ে হয়ে যায়। মিনা এবং অনামিকা দেবী একে অপরকে বৌমা ও শাশুড়ি মা হিসেবে পেয়ে খুবই খুশি ছিল। অনামিকা দেবী তার চেনা পরিচিত কিছু ব্যক্তির সঙ্গে কথা বলে মিনাকে স্কুলের চাকরিতে নিয়োগের ব্যবস্থা করে দেয়। ম্যাডাম, চাকরি তো পেয়ে গেলাম। আমাদের দুজনের একসঙ্গে টিফিন খাওয়ার দিন আবার ফিরে আসছে। মনে আছে ছোটবেলায় আপনার সঙ্গে বসে ম্যাগি খেতাম? অনেকদিন আপনার হাতের ম্যাগি খাইনি। আপনি আজকেও ম্যাগি বানান না, আমরা দুজনে টিফিন বেলায় ম্যাগি খাবো। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু আগে আমরা স্টুডেন্ট আর ম্যাডাম ছিলাম, এখন কিন্তু আমরা বউ শাশুড়ি। তাই তুমি আমাকে আর ম্যাডাম নয়, মা বলে ডাকবে। ঠিক আছে, দাঁড়াও, আমি ঝটপট ম্যাগিটা তৈরি করে ফেলি। অনামিকা দেবী তাদের দুজনের জন্য ঝটপট ম্যাগি তৈরি করে টিফিনে প্যাক করে নেয় এবং দুজনে মিলে বাড়ির কাজকর্ম করে স্কুলে চলে যায়। দুপুরবেলা নিখিল ও তার বাবা কমলেশ বাবু খাবার খেতে গিয়ে দেখে তাদের জন্য ম্যাগি তৈরি করে রাখা আছে। এ কি হলো? মা কি আবার নতুন করে ম্যাগি খাওয়া শুরু করেছে নাকি? দেখো বাবা, দেখো, আমাদের জন্য ম্যাগি বানিয়ে রেখে গেছে। এই দুপুরবেলা কি ম্যাগি খাওয়া যায় বলো তো? শুধু তোর মা নয়, তোর বউ ম্যাগি খেতে ভালোবাসে। তোর বউ আর তোর মায়ের ম্যাগি খাওয়ার অনেক গল্প আছে। কালকে রাতে তোর মা শোনাচ্ছিল 2 ম্যাগি পাগল বউ শাশুড়ি এক জায়গায় হয়েছে। এবার এদের জন্য আমাদেরকেও প্রত্যেকদিন ম্যাগি খেতে হবে। কি আর করা যাবে, কোনো খাবারও তো আর নেই, খেয়ে নে। এরকম ভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। মিনা ও তার শাশুড়ি মা প্রত্যেকদিন স্কুলে টিফিন বেলায় ম্যাগি খেত। প্রত্যেকদিন ম্যাগি খেতে তাদের খুবই ভালো লাগতো। কিন্তু নিখিল ও তার বাবা প্রত্যেকদিন ম্যাগি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে উঠেছিল। একদিন তারা খুবই রেগে যায়। অনামিকা, এটা কি হচ্ছেটা কি? তোমরা প্রত্যেকদিন আমাদের জন্য ম্যাগি বানিয়ে রেখে যাচ্ছ কেন? তোমরা শাশুড়ি বৌমা ম্যাগি খেতে ভালোবাসো, ঠিক আছে, তোমরা ম্যাগি খাও না। আমাদের জন্য রোজ রোজ কেন ম্যাগি বানিয়ে রেখে যাচ্ছ? হ্যাঁ মা, আর রোজ রোজ ম্যাগি খেতে ভালো লাগছে না। তোমরা আমাদের জন্য অন্য খাবার করে রেখে যাবে। আর তাছাড়া তোমরাও এত বেশি ম্যাগি খাওয়া বন্ধ করো। এত বেশি ম্যাগি খাওয়া ঠিক না, শরীর খারাপ করবে তো। এই, তুমি বেশি কথা বলবে না। ম্যাগি খেয়ে শরীর খারাপ করে কে বলেছে? আমি তো সেই ছোটবেলা থেকে ম্যাগি খাচ্ছি, কই আমার তো কিছু হচ্ছে না। আর তাছাড়া সকালবেলা কত কাজ থাকে, সংসারের কাজকর্ম করতে হয়, তারপর আবার তোমাদের জন্য রান্না করার সময় কি করে পাবো? হ্যাঁ, ম্যাগি করতে মাত্র 2 মিনিট সময় লাগে, সেই জন্য আমরা সবার জন্য ম্যাগি বানাই। তোমাদের কোনো আপত্তি থাকলে তোমরা নিজেরাই অন্য খাবার বানিয়ে খেয়ে নেবে। ঠিক আছে, তোমাদের সমস্যা হচ্ছে চাকরি করা নিয়ে, তাই তো? ঠিক আছে, তোমরা শাশুড়ি বৌমা দুজনেই চাকরি করা ছেড়ে দাও। আমি আমার সম্পত্তির সমস্ত কিছু বিক্রি করে দেব, তারপর তোমাদেরকে বসিয়ে বসিয়ে মাহিনা দেব। দয়া করে আমাদের ম্যাগি খাওয়ানো বন্ধ করে বাড়িতে ভালো মন্দ রান্না করা শুরু করো। যে কটা দিন বাঁচবো অন্তত যেন খেয়ে বাঁচতে পারি। বাপ রে বাপ, তুমি ভাবলে কি করে? তোমার কথা আমরা মেনে নেব? আমরা ম্যাগি খাবো, আর তোমাদেরকেও ম্যাগি খেতে হবে। যদি ম্যাগি খেতে না পারো তাহলে নিজেরা রান্না করবে। চলো বৌমা। এই বলে অনামিকা তার বৌমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এমন ভাবে সময় অতিবাহিত হতে থাকে। প্রত্যেকদিন ম্যাগি খাওয়ার ফলে মিনা ও তার পরিবারের সকলেরই ধীরে ধীরে শরীর অসুস্থ হতে শুরু করে। মাঝে মধ্যেই কারোর কারোর বমি হতো, আবার কারোর পেট খারাপ করত। একদিন তারা সবাই মিলে ডাক্তারের কাছে যায়। ডাক্তার সকলে চেক আপ করার পর বলেন, কি খান বলুন তো আপনারা সবাই? আপনাদের সবারই একই প্রবলেম কি করে হলো? হ্যাঁ, আপনারা কি ময়দা জাতীয় কোনো খাবার অতিরিক্ত খান নাকি? হ্যাঁ ডাক্তারবাবু, এই ম্যাগি পাগল বউ শাশুড়ির জন্য আমাদেরকেও সবসময় ম্যাগি খেতে হয়, আর ম্যাগি খাওয়ার জন্যই আমাদের এইরকম রোগ হয়েছে সবার। আপনারা দুজনেই টিচার, তাই না? আপনারা তো শিক্ষিত, এরকম মূর্খের মতো কাজ করেন কিভাবে বলুন তো? জানেন না অতিরিক্ত ময়দা খাওয়া শরীরের জন্য কতটা ক্ষতিকারক? আর তাছাড়া ম্যাগিতে কত বাজে ইনগ্রিডিয়েন্ট দেওয়া থাকে। বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্ট আর বেশি ময়দা খাওয়ার ফলে আপনাদের সবার লিভার সাইজে বেড়ে গেছে, লিভারে ইনফেকশন হয়েছে। আজ থেকে 2 মাস আলু সিদ্ধ সবজি দিয়ে ভাত খাবেন, এছাড়া আর কোনো খাবার খাওয়া যাবে না।
আপনারা শিক্ষিত হয়ে এরকম করলে বাচ্চাদেরকে কি শিক্ষা দেবেন বলুন তো? ডাক্তারবাবুর কথা শুনে মিনা ও তার শাশুড়ি মায়ের মাথা লজ্জায় নিচু হয়ে যায়। তারা তাদের ভুল বুঝতে পারে। তারা সপরিবারে 2 মাস শুধুমাত্র সিদ্ধ খাবার খায়। 2 মাসের মধ্যেই তারা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। মিনা ও তার শাশুড়ি মা রোজ রোজ ম্যাগি খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু মাঝে মধ্যেই তাদের ম্যাগি খাওয়ার খুবই ইচ্ছা করত। তাই তারা মাসে একবার করেই ম্যাগি বানিয়ে খেত। এরকম ভাবে তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।